আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থী বা আমার প্রাণপ্রিয় সোনামণিরা, ষষ্ঠ শ্রেণীর 2025 সালের নতুন এই কারিকুলামে আমি তোমাদেরকে স্বাগত জানাই। আমরা জানি যে প্রাথমিক গণ্ডি পেরিয়ে আমরা যখন মাধ্যমিক বিদ্যালয়ে যাই, ষষ্ঠ শ্রেণীতে আমাদের পঞ্চম শ্রেণী থেকে তার দ্বিগুণ বই থাকে এবং আনন্দের বিষয়ে থাকে, কারণ ষষ্ঠ শ্রেণীতে যাওয়ার পরে আমরা নতুন বইয়ের সাথে পরিচিত হই এবং আমরা কয়েকটি বই পেয়ে থাকি। এর মধ্যে অন্যতম, সব বই গুরুত্বপূর্ণ, সব বই থেকে অনেক কিছু শিকার আছে যেগুলো জীবনের পরবর্তী ধাপে বা স্টেপে কাজে লাগে। এর মধ্যে সাধারণ গণিত বা গণিত বিজ্ঞান, এই গণিতের দ্বারায় এই গণিত এর মধ্যে সর্বপ্রথম যে অধ্যায়টি ষষ্ঠ শ্রেণীতে থাকে, এই অধ্যায়টির নাম হলো স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। তোমরা চতুর্থ এবং পঞ্চম শ্রেণীতে দেখেছো যে সাধারণ ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশ এবং স্বাভাবিক সংখ্যাও জেনেছো। তবে আমরা এখানে ষষ্ঠ শ্রেণীতে যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে, যে আমরা এই বিষয়গুলো এই অধ্যায়ে শিখতে পারবো, তা হলো অঙ্কপাতন, ইনুমেরেশন, দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি, লোকাল সিস্টেম অফ ইনুমেরেশন, আন্তর্জাতিক গণনা পদ্ধতি, ইন্টারন্যাশনাল কাউন্টিং সিস্টেম, দেশীয় আন্তর্জাতিক গণনা রীতির পারস্পরিক সম্পর্ক, রিলেশনশিপ বিটুইন লোকাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সিস্টেম। আমরা এই অধ্যায়ের মধ্যে থেকে কয়েকটি অঙ্ক দেখব এবং কয়েকটি অঙ্কের মাধ্যমেই আমাদের এই সমস্যাগুলো বা এই ধারণাটুকু বা এই মেথড বা থিওরিটুকু ক্লিয়ার হয়ে যাবে। প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ, ন্যাচারাল নাম্বারস অ্যান্ড ফ্র্যাকশন। আমরা এই বোর্ডের স্পেসের সুবিধার্থে এই জায়গাটুকু মুছে দেব, তোমরা স্ক্রিনশট নিতে পারো। সর্বপ্রথম আমরা যে জিনিসটি দেখব, অঙ্কপাতন। দেখো, পৃথিবীর শুরুতে যখন মানুষের সংখ্যা বাড়তে থাকে, প্রাণীর সংখ্যা বাড়তে থাকে, যখন মানুষের সংখ্যা বাড়তে থাকে তখন হিসাবের সংখ্যা বাড়তে থাকে। তখন মানুষ বিভিন্ন ধরনের চিহ্ন, দাগ বা টান, এই রকমের রেখা টেনে মানুষ হিসাব নিকাশ করত। তারপরে যখন মানুষের সংখ্যা বৃদ্ধি পেল, হিসাবের সংখ্যা বৃদ্ধি পেল, তখন থেকেই সংখ্যার যাত্রা শুরু। আর আমরা এ পর্যন্ত এই যে সংখ্যাটুকু এসে দাঁড়িয়েছে, এই সংখ্যাটুকুকে আমরা পাটিগণিতিক ভাষায় ব্যবহার করে থাকি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0 কতভিত্তিক সংখ্যা। এখানে সংখ্যা হলো বা অঙ্ক হলো 10টি। 1 থেকে 9 পর্যন্ত সার্থক অঙ্ক, 0 সার্থক অঙ্ক নয়। তাহলে আমরা দেখতে পারি যে অঙ্কপাতনে পাটিগণিতে এই 10টি সংখ্যা ব্যবহার করা হয়। প্রথম সংখ্যাটি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এই যে 10টি সংখ্যা, এই 10টি সংখ্যা পাটিগণিতীয় প্রতীক। এগুলোকে সর্বপ্রথম আমরা এই নামে বলতে পারবো, অঙ্ক। আবার এইগুলাকে বলতে পারবো সংখ্যা। এগুলাকে কি বলতে পারবো? সংখ্যা বলতে পারবো। আবার এই সংখ্যাগুলোকে আমরা আরেকটি নামে ডাকতে পারবো, স্বাভাবিক সংখ্যা। লক্ষ্য করো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এই যে 0 ব্যতীত 1 থেকে 9 পর্যন্ত প্রতি ক্ষেত্রে ক্রমান্বয়ে 1 করে বাড়ছে। যদি ক্রমান্বয়ে 2 করে বাড়তো, ক্রমান্বয়ে 3 করে বাড়তো, ক্রমান্বয়ে 4 করে বাড়তো, তাও স্বাভাবিক সংখ্যা হতো। তাহলে 0 ব্যতীত এই সংখ্যাগুলোকে আমরা
স্বাভাবিক সংখ্যা বলতে পারি। আবার শূন্য ব্যতীত এই 1 থেকে 9 পর্যন্ত এই সংখ্যাগুলোকে বা অঙ্কগুলোকে আমরা বলতে পারি সার্থক অঙ্ক বলতে পারি। এই সার্থক অঙ্কগুলো যখন আমরা লিখি, এই প্রত্যেকটি সংখ্যা তার স্বকীয় বা নিজস্ব মান রয়েছে। যেমন আমরা 1কে 1, 2 তার কোথায় লিখতে পারি 2, 3, 3, 4, 4, 5, 5, 6, 7, 8, 9, 0। ওকে, এই পাটিগণিতীয় সংখ্যাগুলোকে বা অঙ্কগুলোকে প্রত্যেকটির স্বকীয় নাম রয়েছে, নিজস্ব মানও রয়েছে, যেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 0। এবং ওই 10টি সংখ্যা বা অঙ্ক দ্বারা দেখবে যে তোমরা প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, দশম শ্রেণী যতটুকু যাও না কেন, এই 10টি সংখ্যার ক্ষেত্রে পাটিগণিতিক ভাষায় এই সংখ্যাগুলো বারবার কোনো না কোনো ক্ষেত্রে পাশাপাশি পুনরাবৃত্তি উত্তর লেখে এই সংখ্যাগুলো ব্যবহার করা হয়। তারপরে আমরা যাই, ওই সংখ্যাগুলো যদি আমরা পাশাপাশি বসাই, মনে করো 1, 1, 2, 2, 3, 3, 4, 4, 5, 5, 6, 6, 7, 7, 7, 8, 8, 9, 9, 0, 0, কোনো কিছুই নয়, শূন্যই। এখন দেখো, এই সংখ্যাগুলোকে আমরা পাশাপাশি লিখছি, এই সংখ্যাগুলোকে আমরা পাশাপাশি লিখছি। এই যতগুলো সংখ্যা লিখছি সবগুলো সংখ্যা 9 থেকে বড়। কত? 1 10 1 11, 2 10 2 22, 2টা 10 এর সাথে 2 যোগ করলে 22, 3 10 30, 4 10 40, 4 10 44, 5 10 50, 5 10 5 55। এভাবে আমরা অগ্রসর হয়েছি। তাহলে দেখা যাচ্ছে যে পাশাপাশি দুটি সংখ্যা বসিয়ে যখন আমরা কোনো কিছু লিখি তখন 9 থেকে বড় হয়, এবং প্রত্যেকটি সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা কোনো না কোনো নিয়ম অনুসরণ করি। এইগুলাকে বলে অঙ্ক পাতন। এগুলাকে কি বলে? অঙ্ক পাতন বলে। আবার দেখো, ওই যে এখানে যে কয়েকটি সংখ্যা লিখেছি 1 থেকে 0 ভিতরে, তাহলে আমরা যতটি সংখ্যা লিখব এই পাটিগণিতের এই 10টি সংখ্যা থেকে যতটি সংখ্যা লিখব ওই ততটি সংখ্যা হইবে 10 ভিত্তিক। কি হবে? 10 ভিত্তিক সংখ্যা হবে। তারপরে আমরা কি বলতে পারি যে ওই 10 ভিত্তিক রীতিকে, ওই 10টি সংখ্যাকে আমরা আরো বলতে পারি দশমিক। কি বলতে পারি? দশমিক রীতি বলতে পারি, অথবা আরো বলতে পারি 10 গুণোত্তর রীতি। 10 গুণোত্তর রীতি মানে তুমি ওই 1 থেকে 0 ভিতরে 10টি সংখ্যা থেকে প্রত্যেকটি সংখ্যা পেয়ে থাকবে। তাহলে যদি আমরা এই 10টি সংখ্যার ভিতরেই লিখে থাকি তাহলে দশমিক বা 10 ভিত্তিক বা 10 গুণোত্তর রীতি। ওকে, তাহলে আমরা আরো সামনের দিকে অগ্রসর হই। মনে করো একটি সংখ্যা হলো
330 333। এই সংখ্যাটির ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করো যে আমরা যে বলছি 10 গুণোত্তর রীতি, এই সংখ্যাকে আমরা এভাবে লিখতে পারবো 333। আরও আমরা চতুর্থ শ্রেণীতে যেটি শিখেছি, এই 3 এর একক স্থানীয় মান, এটা একক স্থানীয় মান 3, এই 33 এর একক স্থানীয় মান মানে দশক স্থানীয় মান, এই শতক স্থানীয় মান, এই 3টি সংখ্যা পাশাপাশি যোগ করলে 333 হয়। তাহলে ডান দিক থেকে প্রথম মানটি তার স্বকীয় মান বা নিজস্ব মান, একক স্থানীয় মান। ডান দিক থেকে 2 নম্বর যে মান, দশক স্থানীয় মান। ডান দিক থেকে তৃতীয় যে সংখ্যাটি তার শতক স্থানীয় মান বা তার নিজস্ব মান। আবার লক্ষ্য করো 333, তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা কত গুণ বেশি? 10 গুণ বেশি। আবার এই 333, তাহলে ওই 3 নম্বর যে সংখ্যাটি আছে ডান দিক থেকে, সে কত গুণ? ওই প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা 10 গুণ, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যা 10 গুণ, দ্বিতীয় সংখ্যা থেকে তৃতীয় সংখ্যা 10 গুণ, তারপর আর একটি সংখ্যা দেই যদি, তাও 10 গুণ। তাহলে দেখতে পাচ্ছি যে ডান দিক থেকে বাম দিকে যখন আমরা অগ্রসর হব, প্রত্যেকটি সংখ্যা 10 করে বাড়তে থাকবে। তাহলে আমরা তাকে বলতে পারি 10 উত্তর 10 গুণোত্তর রীতি। এই সংখ্যাকে তোমরা এভাবেও লিখতে পারি 3 গুণ 100, 3 গুণ 10, 3 গুণ 1। হ্যাঁ, এটা একক স্থানীয়, দশক স্থানীয়, শতক স্থানীয়। প্রতি ক্ষেত্রে কয় গুণ করে বাড়তেছে? 10 গুণ করে বাড়তেছে। তারপরে আমরা দেখব যে ওই যে সংখ্যাগুলো আমরা লিখলাম 3 3 3, আমরা দেখলাম এই সংখ্যাগুলো 10 গুণোত্তর রীতি। এই সংখ্যাটি থেকে আমরা দেখলাম যে সংখ্যাটি সে পাশাপাশি বসেছে, স্থান পরিবর্তন করার কারণে তার মানের পরিবর্তন হয়েছে। স্থান পরিবর্তন করার কারণে তার মানের পরিবর্তন হয়েছে, তবে সংখ্যাটি সংখ্যাই থেকে গেল কতর ভিতরে? 10 গুণোত্তর এর সংখ্যার ভিতরে। এবং ওই সংখ্যাগুলো যখন সে 3, তখন তার স্বকীয় মান 3। যখন সে 33, তখন তার স্বকীয় মান 3 × 10 = 33। স্থান পরিবর্তন করলে তার মানের কোনো পরিবর্তন হয় না। স্থান পরিবর্তন, এই এখানে যে 3 এখানে এসছে, 2 নম্বর সংখ্যা, সেও 3, কিন্তু তার নিজস্ব বা স্বকীয় মান রয়েছে। স্থানীয় মানের পরিবর্তন হবে, কিন্তু নিজস্ব বা স্বকীয় মান একই থাকবে। আমরা তার একটি সংখ্যা লিখতে পারি, মনে করো 7 7 7। ওই প্রথম 7 যেটি আছে একক স্থানীয় অঙ্ক, সে কি? শুধুমাত্র 7। 7 থেকে যখন 77 হবে, এই সংখ্যাটিকে আমরা কি এভাবে লিখতে পারি না? আবার এটাকে এভাবে লিখতে পারি না? দেখো 10 গুণ করে বাড়ে নাই? অবশ্যই বাড়ছে। তারপরে আরেকটি সংখ্যা দেখো, আরো ডান থেকে বাম দিকে আমরা যাচ্ছি, তাহলে ওই সংখ্যাটুকু কত হবে? 7 লিখতে পারি, 100 লিখতে পারি।
আবার ওই সংখ্যাকে আমরা লিখতে পারি 7 গুণ 10 গুণ 10। ওই সংখ্যা তো আমরা এই জায়গায় পেয়েছি, তাহলে সমান কত গুণ বেড়েছে? যত বাম দিকে যাচ্ছে, ডান থেকে যত বাম দিকে যাচ্ছে, তত 10 গুণ করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তার মানের স্থানের পরিবর্তন, মানের পরিবর্তন নয়, তার স্বকীয় মান একই থাকে, নিজস্ব যে জায়গায় অবস্থান করবে। তারপরে আমরা আসি দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি বা রীতি। দেশীয় আমাদের মাতৃভাষায় বা আমাদের দেশের ভাষায় বা আমার নিজের ভাষায় আমি যে সংখ্যা পড়ার যে পদ্ধতি আছে বা রীতি নিয়ম আইন কানুন আছে, এইগুলো আমরা দেখে থাকব। দেখো, এই সংখ্যাগুলো আমরা লিখব সর্বপ্রথম সংখ্যাটি আমরা দেখব। আর একটি কলাম দিয়ে দিই। হ্যাঁ, প্রথম সংখ্যাটি কত হবে? একক, তারপরে দশক, তারপরে শতক। এই জায়গায় আসার পরে আমরা দেখব, লক্ষ্য করো, এই জায়গায় আমরা বলবো হাজার। কি বলবো? হাজার বলবো। এই হাজারের গড়ে এই জায়গায় আমরা এই জায়গায় বলবো হাজার, এই জায়গায় বলবো অযুত। এককের গড়ে আমরা বলি প্রথম, দশকের গড়ে দ্বিতীয়, শতকের গড়ে তৃতীয়, শতকের গড়ে তৃতীয়। হাজারের গড়ে কয় নম্বর সংখ্যা বসবে? চতুর্থ। অযুতের গড়ে কয় নম্বর সংখ্যা? পঞ্চম। কিন্তু এই অযুত হাজার এই দুইটি গড় মিলিয়ে হাজার হবে। এক্ষেত্রে এই হাজারের এই প্রথম চতুর্থ নম্বর এই সংখ্যাটিকে আমাদের পড়তে হবে একক। আর অযুতের বা হাজারের এই অযুতের সংখ্যাটিকে পড়তে হবে দশক। আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। আবার লক্ষ্য করো, হাজার পরে লক্ষ, লক্ষের গড়ে তুমি দেখবে যে এই জায়গায় বলবে লক্ষ, এই জায়গায় বলবে নিযুত। এই দুই গড় মিলিয়ে মানে ষষ্ঠ সপ্তম গড় দুটি একত্রে মিলে লক্ষ হবে। আর যখন দুটি গড় একত্রে মিলে লক্ষ হবে, তখন ষষ্ঠ গড়কে আমরা ধরব একক, আর সপ্তম গড়কে বলবো দশক। কি বলবো? দশক বলবো। তারপরে আসলো কোটি। কোটি, কোটির ঘরে কত নম্বর সংখ্যা হবে? অষ্টম। কি হবে? অষ্টম, মানে 8 নম্বর সংখ্যা হবে। তাহলে আমরা ওই দেশীয় সংখ্যা পঠন পদ্ধতিতে একককে প্রথম বা 1, 2, 3 এইভাবে পড়ব। যখন আমরা এই কিছু জায়গা বা এই 1, 2, 3 পরে যখন আমরা ডান থেকে যত বামে যাব, তখন হাজারের গড়ে ওই চতুর্থ গড়কে হাজার পড়ব। পঞ্চম গড়কেও যদিও সে অযুতের গড়, কিন্তু হাজারে আমরা একত্রে পড়ব। তাহলে চতুর্থ আর পঞ্চম হাজারে যাবে। একইভাবে ওই ষষ্ঠ গড় লক্ষ হবে,
নিযুতের গড়ও লক্ষ্য হবে, কিন্তু এই ষষ্ঠ এবং সপ্তম মিলিয়ে একক দশক এভাবে মিলিয়ে আমরা দুইটি সংখ্যা লক্ষ্য যদি একত্রে মিলে আমরা লক্ষ্য পড়ব। অষ্টম গড় কোটি, এক থাকলে 1 কোটি, 2 থাকলে 2 কোটি, আর এরপরে যদি আরও কোনো সংখ্যা থাকে তাহলে কোটি হিসেবে মেনে নেব বা ওই হিসেবে আমরা পড়ব। তাহলে আমি একটি সংখ্যা দেখি লিখে থাকতে পারি। কি লিখতে পারি? 1 1 1 1 1 1 1 1। কি লিখলাম দেখি। প্রথম দুইটি সংখ্যা নেই, এই দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যা, এই দুইটি সংখ্যা। ওকে, এই সংখ্যাগুলো যখন আমরা ধাপে ধাপে নিয়ে থাকলাম, তখন ওই প্রথম 3 গড় পরে কমা, তারপরে 2 গড় পর পর কমা। দেশীয় পঠন পদ্ধতিতে 1 2 3 এই 3 গড় পরে ডান দিক থেকে 3 গড় এর পরে কমা হবে, তারপরে যতটি সংখ্যা থাকবে 2 গড় পর পর, কয় গড় পর পর? 2 গড় পর পর আমরা কমা বসাবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 111 বা 111, 11,000, 11 লক্ষ 1 কোটি, 1 কোটি 11 লক্ষ, 11,111। এই জায়গায় জিনিস লক্ষ্য করো, এই যে আমি বললাম এই সংখ্যাটা 11 কি, এটাকে একক এবং এটাকে দশক, দুটি সংখ্যা মিলিয়ে 1000 হয়েছে, কিন্তু 1 10 1 11। এই দুইটি সংখ্যা মিলিয়ে লক্ষ হয়েছে 1 10 1 11 লক্ষ। 8 নম্বর সংখ্যাটি 1 কোটি হয়েছে। যদি এই জায়গায় আরো একটি সংখ্যা থাকতো আমরা বলতাম 11 কোটি, আরো একটি সংখ্যা থাকতো আমরা বলতাম 111 কোটি, আরো একটি সংখ্যা থাকতো যদি আমরা আবার কমা দিতাম, কি 100 1000 111 কোটি, এভাবে বলতে পারতাম। আমার মনে হয় তোমাদের ক্লিয়ার হয়েছে। একটি সংখ্যা আছে বইয়ের মধ্যে, এই উদাহরণ 1A কি আছে সংখ্যাটি, আমি একটু লিখি, উপরেগুলা মুছে দেই। সংখ্যাটি হলো 8 9 7 5 4 7 3 2 1, এই সংখ্যাটা আছে। তাহলে ওই সংখ্যাটা আমরা ওই জায়গায় বসিয়ে দেব, ওই সংখ্যায় বসিয়ে দেব কি 1 2 3, নিচে নিচে বসিয়ে দেব 4 3 পরে 7 7 4 5 7 8 হলো কি 1 2 3 7 4 5 7 8। আর একটি সংখ্যা আছে একসাথে লিখব, 9টি সংখ্যা আছে। আমরা কি দেখেছিলাম যে একক দশক শতক 1 2 3 এই 3টি সংখ্যার পর একটি কমা হবে, তারপর 2টি সংখ্যা পর পর একটি কমা হবে, 2টি সংখ্যা পর পর একটি কমা হবে। এই জায়গায় কত আছে? এই কোটির গড়েও এই প্রথম সংখ্যাকে আমরা একক ধরব, 2 নম্বর সংখ্যা ডান দিক থেকে 2 নম্বর সংখ্যাকে আমরা দশক ধরব। তখন 8 9 9 10 8 98। আমরা এই সংখ্যাটাকে যখন সংখ্যাই লিখব তখন এটাকে লিখব কমা দ্বারা পৃথক করে লিখব। কি লিখি 1 2 3, একটি কমা দিলাম 321, তারপরে 7 4 47,321। তারপরে যখন আমরা এই দুইটি সংখ্যা হবে একক দশক
একক দশক তাহলে হবে 75 লাখ। 75 লাখ। এই জায়গায় যখন সংখ্যাটা হবে 98 কত 98,75,47 98 কোটি, সরি ভুল করে ফেলছি, কেন ভুল হয়, 98,75,47,321। এই সংখ্যাটাকে আমরা কথায় লিখতে পারি। এই সংখ্যাটাকে কথায় লিখলে কি হবে দেখো, এই সংখ্যাটাকে যদি আমরা কথায় লিখে থাকি তাহলে এমন হবে যে 98 কোটি 75,47,47,000 321। তাহলে আমরা ওই সংখ্যাটাকে যখন কোথায় লিখব, এই দেশীয় সংখ্যা পঠন পদ্ধতির যে রীতি আছে, আমরা যদি এই চারটুকু লিখে এবং সংখ্যাটুকুতে বসিয়ে দিই তাহলে আমরা এই সংখ্যাটাকে খুব সহজে কোথায় লিখতে পারবো। আমরা সংখ্যাটাকে কি করতে পারবো, কোথায় লিখতে পারবো। তারপর আমরা চলে যাই, আরো একটি সংখ্যা আছে। এই সংখ্যাটি হলো যে 7 কোটি। লিখি কি আছে, 7 কোটি। 7 কোটি, হ্যাঁ, বইয়ের উদাহরণ 2, ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 3 নম্বর পেজ। 7 কোটি 5,90,000 তাহলে আমরা ওই 7 ওই জায়গায় লিখে দেই। কত, 90,000। 90 একক দশক 9 0 90,000। কয় লক্ষ, 5 লক্ষ। এই দেখো 5। কয় কোটি, 7 কোটি। এই যে বাকি গড়গুলো ফাঁকা থেকে গেল, হ্যাঁ, আমরা এইভাবে লিখতে পারি। এই সংখ্যাটাকে যখন কোথায় আসে তখন আমরা সংখ্যায় পাটিগণিতে লিখতে পারি বা অঙ্কে লিখতে পারি কি 7 কোটি। এদিক থেকে লিখতে পারি 7 0 0 0 9 5 0 7 3 গড় 2 গড় 2 গড় 7 কোটি 5,90,000 7। এভাবে আমরা লিখতে পারি। তাহলে এই চারটুকু মনে রাখলে আমরা খুব সহজে এই কোথায় থেকে অঙ্ক থেকে কোথায় লিখতে পারবো। এক্ষেত্রে আমাদের ভুল হবে না। এই সংখ্যাগুলোর পরে আমাদের বইয়ে দেওয়া আছে কিছু অঙ্ক। এই অঙ্কগুলো অনুশীলনীর মধ্যেও থাকে। এই অঙ্কগুলো কি 3 অঙ্কের, 5 অঙ্কের, 7 অঙ্কের, 6 অঙ্কের ক্ষুদ্রতম এবং বৃহত্তম সংখ্যা। দেখো, যদি বলে কখনো যে বৃহত্তম সংখ্যা, তাহলে আমরা 9 ধরব। আর যদি বলে ক্ষুদ্রতম 0, আমাদের বইয়ের উদাহরণ 3-এর মধ্যে দেওয়া আছে 7 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা। এই বৃহত্তম সংখ্যা যদি 9 হয় তাহলে আমরা 7 অঙ্ক লিখি। কয়টা হলো?
দেখো এই পাশাপাশি যদি 9টি বৃহত্তম সংখ্যা লিখি তাহলে 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে। কি হবে? 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে এবং এক একটি সংখ্যা এক একটি স্থানীয় মান প্রকাশ করবে। একক স্থানীয় মান, দশক স্থানীয় মান, শতক স্থানীয় মান, দুইটায় হাজার, দুইটায় লক্ষ, হাজার, অযুত, লক্ষ, নিযুত এভাবে প্রকাশ করবে। তাহলে আমরা ওই প্রথম 3 ঘর পর কমা, পরপর 2 ঘর পর কমা, তখন হবে 99,99,999। এটাই হলো যে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এবং ক্ষুদ্রতম সংখ্যা যদি হয়, আমরা শূন্য নিলাম, 1 2 3 4 5 6 7, শূন্য যতটি বসাও না কেন পাশাপাশি, এগুলা কোনো স্থানীয় মান নেই, তার স্বকীয় কোনো মানও নেই। স্বকীয় মান বলতে একটাই থাকবে, তো শূন্য। তাহলে আমরা সর্ববামে একটি 1 বসিয়ে দেব, আর 1 বসিয়ে দেওয়ার পরে বাকি 6টি শূন্য বসিয়ে দেব। তাহলে এই ক্ষুদ্রতম অঙ্ক হয়ে গেল। এটা বৃহত্তম সংখ্যা, এটা ক্ষুদ্রতম সংখ্যা। কত? শতক, হাজার, লক্ষ, 10 লক্ষ। 10 লক্ষ। এই ধরনের অঙ্ক উদাহরণেও আছে, পাটিগণিতেও আছে। এটাকে বলবো নির্ণয় ক্ষুদ্রতম বৃহত্তম সংখ্যা, এটাকে বলবো নির্ণয় বৃহত্তম সংখ্যা, এটাকে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা বলবো। কয়েকটি অঙ্ক দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? কয়েকটি অঙ্ক দেওয়া থাকবে এভাবে যে 8 0, কমা দ্বারা পৃথক থাকবে 7, তারপরে থাকবে 5 3 4। এই সংখ্যাগুলো একবার ব্যবহার করে বৃহত্তম, একবার ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করতে হবে। তাহলে এই সংখ্যাগুলোকে যদি আমরা বৃহত্তম সংখ্যা গঠন করি, তাহলে 8, তারপরে 7, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 0। তাহলে 8 7 5 4 3 0 এই বৃহত্তম সংখ্যা হলো। বৃহত্তম সংখ্যা 8,75,403। এখন কথা হলো, আমরা যদি এই সংখ্যাটুকুকে মানে ছোট থেকে বড়র দিকে যাই, ক্ষুদ্রতম, তাহলে লিখব 0, তার থেকে বড় 3, তার থেকে বড় 4, তার থেকে বড় 5 7 8। এখন যদি বসাই 0 3 4 5 7 8, লক্ষ্য করো এখানে কি 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে? না, হবে না। ক্ষুদ্রতম সংখ্যা হবে না, 7 অঙ্কের হবে। কারণ আমরা জানি পূর্ণ সংখ্যার বামে যদি 0 বসাই, তাহলে এই শূন্যের কোনো ভ্যালু বা মান নেই। আমাদেরকে কি করতে হবে? এই সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যা 3 বসাবো, তারপরে 0 দেব, তারপরে 4 5 7 8, 3,04,578। এই সংখ্যাটা বৃহত্তম সংখ্যা, এই সংখ্যাটা 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এভাবে এলোমেলো সংখ্যা দেওয়া থাকে। এটা গণিতের অনুশীলনী 1.1 মধ্যে আছে। আমরা চলে যাব আন্তর্জাতিক গণনা পদ্ধতি। কি পদ্ধতি? আন্তর্জাতিক গণনা পদ্ধতি। আন্তর্জাতিক গণনা পদ্ধতি এগুলা দেখব। হ্যাঁ, প্রথমে একক 1, দশক
শতক। এইগুলার ক্ষেত্রে দেশীয় পঠন পদ্ধতির মতোই আন্তর্জাতিক গণনা পদ্ধতি, একক, দশক, শতক, ভিন্ন কোনো কিছু নয়, সেম টু সেম। যখন আমরা হাজারের ঘরে যাব, এখানে আমরা এক বসিয়ে দেই। যখন আমরা হাজারের ঘরে যাব তখন তিনটি সংখ্যা পাশাপাশি লিখব, 1 1 1। যখন আমরা মিলিয়নের ঘরে যাব তখন আমরা তিনটি সংখ্যা পাশাপাশি লিখব। যখন আমরা বিলিয়নের ঘরে যাব তখন আমরা তিনটি সংখ্যা পাশাপাশি লিখব। এই তিনটি সংখ্যাকে বলতে পারি 111। কিন্তু এই জায়গায় আসার পরে আমাদেরকে বলতে হবে, দেখো, একক, দশক, শতক, 111,000, 111 মিলিয়ন, 111 বিলিয়ন। এই সংখ্যাটাকে আমরা বলতে পারি 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, 111। এই নিয়মে প্রথম তিনটি দেশীয় পঠন পদ্ধতিতে, এবং পরের যে তিনটি পাবো, হাজার, মিলিয়ন, বিলিয়ন, এই যে তিনটি নিয়ম বা এই যে তিনটি কলাম পাবো, এই তিনটি কলামে প্রতিটি ঘরে সর্বনিম্ন অনূর্ধ্ব তিনটি সংখ্যা করে থাকবে। এই তিনটি সংখ্যাকে আমরা হাজার, মিলিয়ন, বিলিয়ন আকারে পড়ে থাকব। আবার যদি আমরা ওকে কথায় প্রকাশ করি তাহলে লিখতে পারি যে 111 বিলিয়ন, 111 মিলিয়ন, 111,000, 111,000, 121 বা 121 এইভাবে লিখতে পারি। অবশ্যই আমরা এই সংখ্যাকে এভাবে লিখতে পারি, এবং ভিন্ন কোনো কিছু নয়। যখন আন্তর্জাতিক গণনা পদ্ধতি আমরা শিখব, তারপরে আসো যে আন্তর্জাতিক গণনা পদ্ধতি ও দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি, আন্তর্জাতিক পঠন পদ্ধতি ও দেশীয় পঠন পদ্ধতির মধ্যে আমরা মিল করব, সম্পর্ক তৈরি করব। কি হবে? হ্যাঁ, 1 2 3, তারপরে হাজার, তারপরে মিলিয়ন। এই গোটটুকু একটু সরিয়ে দেই, এই জায়গায় আসো, এই জায়গায় আমি লিখি, উল্টাই লিখি, 1 1 1। ওকে, তারপরে একটি কলাম দেব। হ্যাঁ, এই জায়গায় আমরা এই সংখ্যাকে কি লিখব? একক। এই সংখ্যাকে দশক, শতক। আবার যখন আমরা এই সংখ্যাকে লিখব, এই সংখ্যাকে লিখব, আরেকটি কলাম দিতে হবে। আরেকটি কলাম কি? এই জায়গায় এই সংখ্যাকে বলতে হবে আমাদেরকে
একক, তাহলে দেখতে পাচ্ছি কোনো দেশীয় সংখ্যা পঠন পদ্ধতি, আন্তর্জাতিক সংখ্যা পঠন পদ্ধতি এককের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। এই সংখ্যাকেও দশক, এই সংখ্যাটাকেও শতক। প্রথম তিনটি সংখ্যার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। তারপরে লিখব হাজার, তারপরে কি লিখব অযুত, তারপরে কি লিখব লক্ষ। ওই জায়গায় যখন আমরা আসবো আবার, হ্যাঁ, তখন এই গড়কে লক্ষ্য পরে আমরা কি পেয়েছি নিযুত। এরপরের গড় কি পেয়েছি আমরা নিযুত, নিযুত পরে কোটি, কোটি পেয়েছি। এই যে কোটি পেয়েছি, লক্ষ্য করো এরপরের গড়গুলা তো অবশ্যই ফাঁকা। তাহলে ওই জায়গায় ওই হাজার অযুত লক্ষ, এই তিন গড় মিলে হাজার। কোন পদ্ধতিতে? আন্তর্জাতিক পদ্ধতিতে। আবার দেশীয় পদ্ধতিতে নিযুত কোটি এক গড় ফাঁকা, এটা হবে মিলিয়ন। আর এই কোটি পরে তো কোনো সংখ্যা দেশীয় পদ্ধতিতে নেই, আন্তর্জাতিক পদ্ধতিতে যেটি থাকবে বিলিয়ন। লক্ষ্য করো দেশীয় এবং আন্তর্জাতিক গণনা পদ্ধতির মধ্যে যখন আমরা সম্পর্ক তৈরি করব, তখন একক একক একক, দেশীয় আন্তর্জাতিক। উপরের সারণীটা, উপরের যে সারণী আছে সেটা দেশীয় পঠন পদ্ধতি, সংখ্যা পঠন পদ্ধতি। 2 নম্বর যেটা আছে আন্তর্জাতিক পঠন পদ্ধতি। দুইটার মধ্যে যখন আমরা সম্পর্ক তৈরি করব, তখন একক একক, দশক দশক, শতক শতক, এইগুলা মিল, তখন 111। যখন হাজারে যাব আমরা আন্তর্জাতিকে, তখন দেশীয় পঠন পদ্ধতি কয়টি কলাম নেব, কয়টি নাম? হাজার, অযুত, লক্ষ। তাহলে ওই যে লক্ষের গড়ে যখন আমরা গেলাম, ওই যে লক্ষের গড়ে গেলাম, এই 3টা গড়ে আমরা হাজার পেয়ে গেলাম। ওকে, এই 3টা গড়ে আমরা হাজার পেয়ে গেলাম। আবার নিযুত কোটি আরেকটি সংখ্যা, এই 3টি সংখ্যা মিলিয়ে যখন মিলিয়ন হলো 111 মিলিয়ন। তারপরে তো কোনো সংখ্যা নেই আন্তর্জাতিক পদ্ধতিতে, এই সংখ্যাটা হবে বিলিয়ন। তাহলে ওই সংখ্যাকে আমরা কিভাবে পড়তে পারি? ওই সংখ্যাকে আমরা কিভাবে পড়তে পারি? লক্ষ্য করো এই যে সংখ্যা যেটা আছে, আমি এইখানে এই সংখ্যাটা একটু বসিয়ে দেই। ওই যে 3টি সংখ্যা 1 1 1, যখন মিলিয়নের গড়ের প্রথম সংখ্যা হবে কত? 1 মিলিয়ন, 11 মিলিয়ন, 111 মিলিয়ন, তখন আমরা বলতে কি পারি না যে 1 মিলিয়ন সমান কয়টি গড়? লক্ষ্য করো 10 লক্ষ। কয় লক্ষ? 10 লক্ষ। আবার যদি তুমি বিলিয়নের গড়ে যাও, লক্ষ্য করো 1 2 3, আবার এই জায়গায় এই 1 বসাও, এই জায়গায় 1 বসাও, এই জায়গায় 1 বসাও। যখন তুমি 1 বিলিয়ন বলবে, যখন তুমি 1 বিলিয়ন বলবে, একক, দশক, শতক, কত কোটি হবে? 100 কোটি হবে। কত কোটি হবে? 100 কোটি হবে।
আমরা একটি সংখ্যা লিখব। সংখ্যাটা এমন, এই সংখ্যাটা 240 না সরি 204 340 432 004। এই সংখ্যাকে আমরা আন্তর্জাতিক গণনা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো, দেশীয় গণনা পদ্ধতিতে প্রকাশ করতে পারবো। আর যখন আন্তর্জাতিক পদ্ধতিতে এই সংখ্যাকে লিখব তখন কিভাবে প্রকাশ করা যায় দেখি। চার 4 0 0 0, তারপরে 2 2 3 3 4 4 0 0 4 4 3 3 4 4 0 0 2 2। ওই সংখ্যাটাকে আমরা কিভাবে লিখব? 204 বিলিয়ন লিখি। 204 বিলিয়ন, 204 বিলিয়ন। এরপরে কি 340 40 জুড়িয়ে দেই মিলিয়ন। 432,000 432,000 হাজার, দুটি সংখ্যা জিরো নাই, 32,004। সংখ্যাটা ছিল অঙ্ক পদ্ধতিতে। আমরা এই ছকের মধ্যে বা সারণীর মধ্যে বসিয়ে আমরা এটাকে আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশ করেছি। কিসে প্রকাশ করেছি? আন্তর্জাতিক পদ্ধতিতে প্রকাশ করেছি। তো প্রথমটা দেখা হলো অঙ্কপাতন, দ্বিতীয়টা দেশীয় গণনা পদ্ধতি বা পঠন পদ্ধতি, তারপরে হলো আন্তর্জাতিক, তারপরে হলো আন্তর্জাতিক আর দেশীয় পঠন পদ্ধতি। আমরা আরও একটু সামনের দিকে যাব, এইটুকু একটু মুছে দেব, দেখি কি হয়। কয়েকটি সংখ্যা দিচ্ছি, আমরা এই সংখ্যাগুলোকে প্রকাশ করব। কি আছে আমরা দেখি যে বইয়ের মধ্যে উদাহরণ 6 মধ্যে দেওয়া আছে 5 মিলিয়নে কত লক্ষ। 5 মিলিয়ন সমান কত লক্ষ? সরি, হায় রে বাবা, কি সমস্যা। লক্ষ। প্রথমত আমরা জানি যে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, তাহলে 5 মিলিয়ন সমান কত লক্ষ? সরি 50 লক্ষ। কত লক্ষ? 50 লক্ষ। আবার খ নম্বরে বলেছে 500 কোটিতে কত বিলিয়ন? 500 কোটিতে কত বিলিয়ন? 500 কোটিতে কত বিলিয়ন? আমরা জানি, একটু আগে পড়েছি, 100 কোটি সমান 1 বিলিয়ন। 1 কোটি সমান কম হবে, 1কে আমরা ভাগ করে দেব এই বা ঐকিক নিয়মে বিলিয়ন। তারপরে কত বলেছে?
500 বিলিয়ন। কত বিলিয়ন? 500 বিলিয়ন। তাহলে 500 ভাগ 100, 5 বিলিয়ন। 500 কোটিতে কয় বিলিয়ন? 5 বিলিয়ন। এইভাবে অঙ্কগুলা সাজানো হয়েছে। আমি আবারও বলি ফাইনালি যে আমাদেরকে সংখ্যা দিয়ে থাকে, এই সংখ্যাগুলোকে আমরা কিভাবে অঙ্কপাতন করব। ওই যে সুন্দর করে যেভাবে সাজালাম, ডানে থেকে বামে 10 গুণোত্তর বা উত্তরোত্তর পাশাপাশি লিখলাম, এগুলা যখন আমরা পাশাপাশি সুন্দর করে লিখবো, একটি অর্থ প্রকাশ করবে, তখন তা অঙ্কপাতন সুন্দর করে সাজিয়ে লিখলাম। এই অঙ্কপাতন পরে আসলো দেশীয় গণনা পঠন পদ্ধতি, কিভাবে গুনতে হবে। তারপরে আসলো আন্তর্জাতিক আর দেশীয় মিলে হলো দুটির মধ্যে সম্পর্ক তৈরি হলো, তখন আমরা দেশীয় পারি, আন্তর্জাতিকও পারি। তারপরে কি আসলো? আমরা দেখলাম যে কত মিলিয়নে কত লক্ষ, কত কোটিতে কত বিলিয়ন, যে সংখ্যাগুলোকে 1.1 এই কথায় আছে অঙ্কে লিখো, অঙ্কে আছে কথায় লিখো। তারপরে আছে এই যে তোমার স্থানীয় মান লেখা, আমরা 4র্থ শ্রেণীতে দেখেছি, এখানে দেখলাম যে স্থানীয় মান আছে। তারপরে আছে ক্ষুদ্রতম, তো অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, বৃহত্তম সংখ্যা। তারপরে দেওয়া আছে এই সংখ্যাগুলো নিয়ে, দেখালাম তো, এই সংখ্যাগুলো নিয়ে ক্ষুদ্রতম সংখ্যা গঠন করো, বৃহত্তম সংখ্যা গঠন করো। তারপরে আরও কিছু আছে, লাস্টে 6 এবং 7 নম্বর অঙ্ক এগুলা তোমরা অবশ্যই পারবে। যদি তুমি এই অধ্যায়টা খুব সুন্দর করে পড়ো, তাহলে তুমি এগুলা পারবে। এবং মাধ্যমিক গণিতের প্রাণ হলো 6ষ্ঠ শ্রেণীর গণিত বই। মনে রাখতে হবে, তুমি 6ষ্ঠ শ্রেণীর গণিত বই তুমি যত সুন্দর করে পরিপাটি করে যত্ন করে তুমি পড়তে পারবে, সামনের ক্লাসে গেলে তোমার কাছে অঙ্কগুলা তত আনন্দময় হবে। অঙ্ক কোনো বোরিং সাবজেক্ট নয়, ইন্টারেস্টিং। তাহলে আমরা পরবর্তী ক্লাসে হাজির হচ্ছি, পরবর্তী ক্লাস নিয়ে। দেখা হবে সবার সাথে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।